মহাকাশ অভিযান মানেই তো শুধু রকেট বা সায়েন্স না, তাই না? এর পেছনে একটা দারুণ গল্প আছে। আর সেই গল্পটা মাঝে মাঝে বিজ্ঞানের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে মহাকাশ জয়ের দৌড়টা একটা সময় গিয়ে মিডিয়ার দৌড়ে পরিণত হয়েছিল। এই ছবিটা আর এই কথাগুলো আমাদের সবার কিন্তু মনের মধ্যে গেঁথে আছে, তাই না? চাঁদের বুকে মানুষের প্রথম পা রাখা, আর নীল আর্মস্ট্রংয়ের সেই অমর উক্তি যা ইতিহাস বদলে দিয়েছিল। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যে বিরাট উল্লম্ফন, এটা কি শুধুই বিজ্ঞানের জয় ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে দামি একটা পিআর ইভেন্ট? আচ্ছা, চলুন তো এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই গল্পের শুরুটা হয়েছিল আসলে খবরের কাগজের হেডলাইন দখল করার একটা দৌড় দিয়ে। আর এই দৌড়ের একেবারে কেন্দ্রে ছিল দুটো জিনিস, স্পুটনিক আর খবরের কাগজ। ৫০-এর দশকে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াইটা চলছিল, ওটা কিন্তু শুধু অস্ত্রের লড়াই ছিল না। ওটা ছিল শব্দ, আইডিয়া আর টেকনোলজিরও একটা লড়াই। আর এই লড়াইয়ের সবচেয়ে বড় ময়দান কোনটা ছিল জানেন? মিডিয়া। মহাকাশ হয়ে উঠেছিল এই আইডিওলজিক্যাল যুদ্ধের মূল কেন্দ্র, যেখানে দুটো দেশই মরিয়া হয়ে উঠেছিল তাদের জাতীয় সম্মান আর সামরিক শক্তি প্রমাণের জন্য। আর এই রেসের শুরুতেই কিন্তু সোভিয়েত ইউনিয়ন একদম অপ্রতিরোধ্য ছিল। ভাবুন একবার, ১৯৫৭তে ওরা পাঠালো স্পুটনিক, এরপর ১৯৬১তে মহাকাশে গেল প্রথম মানুষ ইউরি গ্যাগারিন, ৬৩তে গেলেন প্রথম নারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আর ৬৫তে হলো প্রথম স্পেসওয়াক করলেন আলেক্সে লিওনভ। মানে একের পর এক মাইলস্টোন। সোভিয়েতদের এই সাফল্যে আমেরিকা তো রীতিমতো শকড হয়ে গিয়েছিল, আর পশ্চিমা মিডিয়াতে তো যেন একটা ঝড় বয়ে গেল। এই ছবি দুটো দেখুন, একদিকে আমেরিকান খবরের কাগজের আতঙ্কিত হেডলাইন, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের বিজয়োল্লাসের প্রোপাগান্ডা পোস্টার। ব্যাপারটা একদম পরিষ্কার, তাই না? দুটো সুপার পাওয়ারই মিডিয়াকে ব্যবহার করছিল মহাকাশের গল্পটা নিজেদের মতো করে বলার জন্য। এটা ছিল একটা মাইন্ড গেম, জনমতকে কন্ট্রোল করার এক বিশাল লড়াই। কিন্তু একটা সমস্যা ছিল, রকেটের স্পিড, অরবিটের কঠিন সব হিসাব, এইসব জটিল জিনিস সাধারণ মানুষকে সহজ করে বোঝাবেটাকে। ঠিক এখানেই জন্ম হল একটা একদম নতুন পেশার, স্পেস জার্নালিজম বা মহাকাশ সাংবাদিকতা। তো এই মহাকাশ সাংবাদিকতা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, মহাকাশ অভিযান আর সায়েন্সের যত সব জটিল ঘটনা ঘটছে সেগুলোকে সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করে রিপোর্ট করা। মানে এর কাজ কিন্তু শুধু খবর দেওয়া না, বরং পরের প্রজন্মকে মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতে উৎসাহ দেওয়াটাও একটা বড় কাজ। আর একজন স্পেস জার্নালিস্টের কাজটা কিন্তু মোটেও সহজ কিছু না। একদিকে যেমন সায়েন্স আর টেকনোলজি নিয়ে গভীর জ্ঞান থাকতে হয়, তেমনি অন্যদিকে সেই কঠিন বিষয়গুলোকেই একদম সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা থাকতে হয়। বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারদের সাথে একসঙ্গে কাজ করে তথ্যের ১০০% নির্ভুলতা নিশ্চিত করাটাও তাদের দায়িত্ব। আর সত্যি বলতে কি, শেষ পর্যন্ত মহাকাশ নিয়ে আমাদের সবার মনে যে ধারণাটা তৈরি হয়, সেটা কিন্তু এই সাংবাদিকরাই তৈরি করে। কিন্তু মহাকাশের গল্পে যে সবসময় শুধু সত্যি কথাই বলা হয়েছে তা কিন্তু নয়। এর সাথে জড়িয়ে আছে অনেক সন্দেহ, অনেক কনস্পিরেসি থিওরি। চলুন এবার গল্পের সেই দিকটা একটু ঘুরে দেখি। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন মানুষ সত্যিই বিশ্বাস করত যে চাঁদে এমন ডানাওয়ালা বাদুরের মতো দেখতে মানুষ থাকে। বিশ্বাস হচ্ছে? এটা ইতিহাসের সেই বিখ্যাত গ্রেট মুন হোক্স বা চাঁদের মহাপ্রতারণার একটা ছবি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই গল্পটা ছাপা হয়েছিল ১৮৩৫ সালে। ভাবা যায়? মানে মানুষ চাঁদে পা রাখারও কত কত বছর আগে থেকেই মহাকাশ নিয়ে আজগুবি গল্প বানিয়ে আসছে। এমনকি আজকের দিনেও কিন্তু চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটা নিয়ে কনস্পিরেসি থিওরির শেষ নেই, কিন্তু বিজ্ঞানীরা একদম নিশ্চিত যে চাঁদে অবতরণ সত্যি ঘটেছিল। এর পক্ষে প্রমাণও কিন্তু একেবারে অকাট্য। যেমন ধরুন, অ্যাপোলো মিশনের অ্যাস্ট্রোনটরা প্রায় ৩৮২ কেজি চাঁদের পাথর আর মাটি নিয়ে এসেছিলেন। শুধু তাই না, তারা চাঁদে লেজার রিফ্লেক্টর রেখে এসেছিলেন, যা আজও পৃথিবী থেকে ব্যবহার করা হয়। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তো এই প্রতিযোগিতার কনস্পিরেসি থিওরির পর গল্পের মোড়টা কিন্তু ঘুরে যায়। মহাকাশে শুরু হয় একটা সম্পূর্ণ নতুন অধ্যায়, আন্তর্জাতিক সহযোগিতার অধ্যায়। এই পরিবর্তনের সবচেয়ে বড় মুহূর্তটা আসে ১৯৭৫ সালে। নামটা ছিল অ্যাপোলো সয়ুজ টেস্ট প্রজেক্ট। ভাবুন একবার, দুই চিরশত্রু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে। এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। বলা যায় প্রতিযোগিতার যুগের শেষ আর সহযোগিতার যুগের শুরু। আর এই সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ কোনটা? অবশ্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস। এটা আমেরিকা, রাশিয়া, কানাডা, জাপান আর ইউরোপের দেশগুলোর একটা অবিশ্বাস্য জয়েন্ট প্রজেক্ট। আর শুনলে অবাক হবেন, ২০০০ সাল থেকে আজ পর্যন্ত একটা দিনের জন্য কিন্তু স্টেশনটা খালি ছিল না। এটা বিশ্ববন্ধুত্বের এক অসাধারণ প্রতীক, তাই না? আচ্ছা,
মহাকাশে যখন এত দেশের এত কার্যকলাপ বাড়ছে তখন তো কিছু নিয়মকানুনেরও দরকার, তাই না? চলুন আমাদের শেষ ভাগে আমরা দেখে নিই এই শেষ সীমান্ত বা ফাইনাল ফ্রন্টিয়ারের নিয়মগুলো কিভাবে তৈরি হলো। পৃথিবীর লড়াইগুলো যেন আবার মহাকাশে শুরু না হয়ে যায় সেটা নিশ্চিত করাটা খুব দরকার ছিল। আর ঠিক এই কারণেই সে ১৯৫৮ সালেই জাতিসংঘ তৈরি করে UNOSA, মানে ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স। এই সংস্থার হাত ধরেই মহাকাশের জন্য আন্তর্জাতিক আইন আর নিয়মকানুন তৈরি হতে শুরু করে। এই আইনগুলোর মূল কথাগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। প্রথমত, যে কোনো দেশ শান্তিপূর্ণ কাজে মহাকাশে যেতে পারবে। দ্বিতীয়ত, মহাকাশে যা কিছুই করা হোক না কেন তার জন্য আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ থাকতে হবে। তৃতীয়ত, সবসময় একে অপরকে সাহায্য করতে উৎসাহ দেওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থ নীতিটা, মহাকাশকে ব্যবহার করতে হবে কোনো একটা দেশের জন্য নয়, বরং গোটা মানবজাতির ভালোর জন্য। মহাকাশ থেকে তোলা যত ছবি আছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী ছবি হল এই আর্থরাইজ। একবার ভাবুন, যখন চাঁদ থেকে আমাদের এই ছোট্ট নীলগ্রহটাকে দেখা যায় তখন কি আর কোনো দেশের সীমানা, কোনো বিভেদ চোখে পড়ে না। এই একটা ছবি আমাদের আসল পরিচয়টা মনে করিয়ে দেয়, আমরা সবাই এই একই গ্রহের বাসিন্দা। তো মহাকাশ যাত্রার পরের চ্যাপ্টারটা এখন আমাদের সবার লেখার পালা। আমরা কোন গল্পটা বেছে নেব? আবার সেই পুরনো প্রতিযোগিতার গল্প, নাকি বিশ্বজোড়ার সহযোগিতার এক নতুন গল্প? প্রশ্নটা ভবিষ্যতের জন্য, আর এর উত্তরটাও আমাদের সবাইকেই একসঙ্গে খুঁজে বের করতে হবে।